ওকে, আমরা শুরু করে দিই তাহলে। ঠিক আছে? তো এখানে দেখেন আমি নোট পিএইচপির জন্য আমি একটা নোট করে দিছি, যেটা আজকে আমরা শুধুমাত্র আজকেই ফলো করব। এতটুকুই। এখানে মোট আপনার কিছু স্টেপস আছে, যেগুলো আমি এখানে আপনার তুলে ধরছি এবং শেষে একটা নোট লিখে দিছি। আচ্ছা, প্রথমেই এখানে এই স্টেপগুলো ফলো করেই আমরা আজকের ক্লাসটা করব এবং যা যা শিখবো এর মধ্যে আছে। ঠিক আছে, এর মধ্যে আছে। আমরা আজকে যা যা শিখবো সব এখানে ইনক্লুড করে দিছি। তো প্রথমেই দেখেন এখানে কি লেখা আছে, স্টেপস। প্রথম স্টেপসে কি লেখা আছে, ক্রিয়েট এনি ফোল্ডার, মানে পিএইচপি নিয়ে তো আমরা কাজ করব। ঠিক আছে, পিএইচপি দুই ভাবে কাজ করা যায় পিএইচপি নিয়ে, একটা হচ্ছে আপনার লোকাল সার্ভারে আর একটা হচ্ছে লাইভ সার্ভারে। তো লাইভ সার্ভারে আমরা কাজ করব না, আমরা অলওয়েজ লোকাল সার্ভারে কাজ করব, যেহেতু ডেভেলপমেন্ট শিখতেছি আমরা। যখন আমরা ক্লায়েন্টের কাজ করব তখন যদি ক্লায়েন্ট বলে আমাদের যে আমরা লাইভ সার্ভারে কাজ করতে, তখন আমরা করব। বাট যদি না বলে তাহলে সবসময় আমরা লোকাল সার্ভারে কাজ করব, ডেভেলপমেন্টের কাজ বিশেষ করে। ওকে, ঠিক আছে। তো লোকাল সার্ভারে আপনার পিএইচপি নিয়ে কাজ করার জন্য জ্যাম্প ইনস্টল অবশ্যই থাকতে হবে, এটা মাস্ট। কারণ কি, কারণ পিএইচপি তো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আপনি এইচটিএমএল সিএসএস এগুলো ব্যবহার করে যখন একটা ওয়েবসাইট তৈরি করবেন, তখন আপনার কোনো সার্ভার লাগবে না। আপনি ব্রাউজারে রান করলেই সেটা রান হয়ে যাবে, লোড নিবে। বাট পিএইচপি বা পিএইচপি ছাড়াও আপনি অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে যখন কাজ করবেন, তখন এটা রান করার জন্য অবশ্যই সার্ভার লাগবে, মানে ওয়েবসাইট লাগবে আর কি। তো এই কারণে আমরা লোকাল সার্ভারটা ইউজ করব, জ্যাম্প হিসেবে আমরা সার্ভারটা ইউজ করব এবং জ্যাম্পের মাধ্যমে আমরা আমাদের পিএইচপিটাকে রান করব ব্রাউজারে। তো এর জন্য আমাদের কিছু স্টেপস ফলো করতে হবে। লোকাল সার্ভারে পিএইচপি নিয়ে কাজ করার জন্য আমাদের কিছু স্টেপস ফলো করতে হবে। স্টেপস মোট তিনটা, তিনটা না দুইটা, দুইটা উপরে দুইটা আর নিচেরটা আমরা আজকে যা শিখবো সেটার উপর ভিত্তি করে। আচ্ছা, স্টেপস মোট দুইটা পিএইচপি নিয়ে কাজ করার জন্য। লোকাল সার্ভারে পিএইচপি নিয়ে কাজ করার জন্য স্টেপস কয়টা? দুইটা। হ্যাঁ, একটা হচ্ছে ক্রিয়েট এনি ফোল্ডার, যে কোনো একটা ফোল্ডার ক্রিয়েট করো ইন জ্যাম্প ডিরেক্টরি হোয়ার উই ইনস্টল ওয়ার্ডপ্রেস। যেখানে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছি সেখানে কি করতে হবে, একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। আমরা কোথায় ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি বলেন তো? জ্যাম্পে। জ্যাম্পের কোথায়? htdoc। জ্যাম্পের htdocs, এই যেখানে htdocs। এরপর এখানে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছিলাম। তো এখানে আমাদের কি করতে বলছে, একটা ফোল্ডার ক্রিয়েট করতে বলছে। তো আমরা এখানে ফোল্ডার ক্রিয়েট করে ফেলি, ফাইল নেম php লার্নার। হ্যাঁ ক্লাসটা রেকর্ডিং চালু হ্যাঁ করো। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, রেকর্ডিং তো হবে। PHP নামে। হ্যাঁ, যে কোনো একটা ফোল্ডার আমাদের ক্রিয়েট করে ফেলছি, যেহেতু প্রথম ধাপে আমাদের এটা বলছে আমরা ক্রিয়েট করে ফেলছি। এখন দ্বিতীয় ধাপে কি বলে দেখেন, ক্রিয়েট ফাইল নেম index.php ইন দ্যাট ফোল্ডার। মানে এই ফোল্ডারে আমাদের একটা ফাইল ক্রিয়েট করতে বলতেছে, যে একটা ফাইল তৈরি করতে হবে। ফাইলের নাম কি? index.php। আমরা যখন HTML নিয়ে কাজ করছি, মানে আমরা যখন HTML নিয়ে কাজ করতাম, তখন আমাদের ফাইলের নাম কি থাকতো? index.html। হ্যাঁ, কিন্তু আমরা যেহেতু পিএইচপি নিয়ে কাজ করতেছি, এর জন্য আমাদের কি করতে হবে, index.php লিখতে হবে। আর index.php মানে এটাকে আপনার হোম পেজ বোঝায়, হোম পেজ। অলওয়েজ index.php আপনার হোম পেজ হিসেবে ধরে নেয়। আপনি যখন একটা ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটের শেষে যদি index.php লেখেন, সেটাকে হোম পেজ হিসেবে অলওয়েজ ধরে নিবে, যদি পিএইচপি দিয়ে সেটা সেই ওয়েবসাইটে তৈরি করা হয়। তো এই কারণে স্পেসিফিকভাবে আপনার হোম পেজ বলে না, বাট এটাকে হোম পেজ হিসেবে ধরে নেয়। এটা আমরা পরবর্তীতে যখন থিম ডেভেলপমেন্ট শিখবো তখন আমরা বিস্তারিত আরো জানবো, এটা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, শুধুমাত্র এখন এতটুকু মনে রাখেন যে আমাদের কি করতে হবে, একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। এরপর সেই ফোল্ডারে আমাদের একটা ফাইল ক্রিয়েট করতে হবে। কি নাম? যেহেতু আমরা পিএইচপি নিয়ে কাজ করতেছি, এর জন্য আমাদের index.php এই ফাইলটা তৈরি করতে হবে।
আচ্ছা আমরা তৈরি করে ফেলি। আমাদের ফোল্ডার ক্রিয়েট করা শেষ। এখন আমরা একটা ফাইল তৈরি করব। মাউসের রাইটে ক্লিক করে নিউ থেকে টেক্সট ডকুমেন্ট, এরপর এখানে ইন্ডেক্স ডট পিএসপি। শেষ, আমাদের তৈরি করা শেষ। এখন আমরা এটাকে ওপেন করি। আচ্ছা, এটা ওপেন করার আগে আমাদের ব্রাউজার কিভাবে রান করব আমরা সেটা দেখিয়ে দিই। যেহেতু লোকাল হোস্ট, এর জন্য আমাদের কি করতে হবে, প্রথমে লোকাল হোস্ট লিখতে হবে। এরপর আমাদের ফোল্ডারের নামটা, আমরা ওয়ার্ডপ্রেসে কি করতাম, আমাদের ফোল্ডার নামটা লিখতাম না, এরপরে তো লগ ইন করার জন্য wp admin লিখতাম। বাট আমরা তো এখানে লগ ইন কিছুই করব না, আমরা পিএইচপি শিখতেছি, আমরা তো ওয়ার্ডপ্রেস শিখতেছি না। এই কারণে শুধু যেখানে আমরা পিএইচপির ফাইলটা তৈরি করছি সেই ফোল্ডারের নামটা আমরা লিখব। বুঝতে পারছেন বিষয়গুলো? হুম, আমাদের পিএইচপি লার্নার নাম বানান ভুল হওয়া যাবে না। বানান যদি ভুল হয় তাহলে এরর দেখা দিবে, আপনি আমাকে নক দিবেন যে ভাই আমি তো আপনার স্টেপগুলো ফলো করছি, আমার হয় নাই, অথচ দেখা যাবে যে আপনি বানানই ভুল করে রাখছেন। দেখেন এখানে কিন্তু ব্ল্যাঙ্ক দেখা যাচ্ছে। কেন দেখা যাচ্ছে, আমরা যদি এটা ওপেন করি, কারণ আমরা তো এখানে কিছুই লিখিনি। ঠিক আছে, আমরা কিন্তু এখানে কিছুই লিখিনি, এর জন্য আমাদের এখানে ব্ল্যাঙ্ক দেখা যাচ্ছে। চলুন আমরা কিছু লিখি, যেমন আমরা এখানে হাই লিখে দিলাম, সেভ দিয়ে দিই। এখন দেখেন লেখা আসছে না? লেখা কিন্তু চলে আসছে। তার মানে কি, তার মানে আমরা এখানে যা লিখবো সব কিন্তু আমাদের ব্রাউজারে শো করবে। তবে অবশ্যই রিলোড দিতে হবে, রিলোড দেওয়ার পর ব্রাউজারে শো করবে। এখন বুঝতে পারছেন কিভাবে আমাদের পিএইচপিটা, আমরা বেসিক পিএইচপিটা শেখার জন্য এনভায়রনমেন্ট সেটআপ করব। ওকে, ঠিক আছে। এখন আমি এটা ডিলিট করে দিই। ডিলিট করে এখন আপনারা বলবেন কিভাবে এখানে কিভাবে কি করব। সৌরভ বলেন। প্রথমে জ্যাম্পে যেতে হবে, জ্যাম্পে ভিতরে ওয়ার্ডপ্রেসের ভিতরে একটা ফাইল তৈরি করতে হবে, পিএসপি এর একটা ফাইল তৈরি করতে হবে, ফোল্ডার আর কি, ফোল্ডার ক্রিয়েট করলাম। মানে ওয়ার্ডপ্রেস যেখানে করছি সেখানে, আমরা ওয়ার্ডপ্রেস যেখানে করছি সেখানে লেখাই তো আছে, এই যে এখানে তো লিখেই দিছি where we install WordPress। আমরা যেখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি সেখানে, আমরা এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি। এখন এখানে আমাদের কি করতে হবে, একটা ফোল্ডার তৈরি করতে হবে। হ্যাঁ, একটা ফোল্ডার তৈরি করি আমরা। ওকে, আমরা এই যে ফোল্ডারটা নাম দিই পিএইচপি লার্নিং। ফোল্ডার ক্রিয়েট করলাম। যে কোনো নাম দেওয়া যেতে পারে, আপনার যেটা ইচ্ছা সেই নাম দিবেন, সমস্যা নেই। এরপর কি করব, আমরা ফোল্ডারের ভিতরে ফাইল তৈরি করতে হবে, php.index, index.php, হ্যাঁ, index.php। ওকে, ঠিক আছে। এখন আমরা কি করব, ব্রাউজারে কিভাবে লোড নিব, এটা লোকাল হোস্ট php learning লার্নিং। আমরা যে ফোল্ডারটা তৈরি করছি যে নামে, সেই ফোল্ডার নামটা আমরা এখানে লিখে দিব, শেষ। আমাদের এখানে চলে আসবে। এরপর আমাদের এখানে ব্ল্যাঙ্ক কেন, কারণ আমরা ওকে এটা রিমুভ করে দেই। এই লেখাটা এখানে কিভাবে যেন আসবে, বুঝলাম না। ভিএস কোডের মতো কাজ করে, ভিজুয়াল কোড এটাকে লিখবো, এইটা তো কিভাবে? ও আচ্ছা আচ্ছা, এটার জন্য একটা আপনার অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে, নোটপ্যাড প্লাস প্লাস। নোটপ্যাড, এই যে হ্যাঁ প্লাস প্লাস সার্চ দিলে আপনি পেয়ে যাবেন। এই যে ডাউনলোড নোটপ্যাড প্লাস প্লাস, এখান থেকে ডাউনলোড করতে পারবেন, তারপরে ইনস্টল করুন, তাহলে হয়ে যাবে। তারপরে যদি কোনো প্রবলেম হয় আমাকে বললেন, আমি দেখিয়ে দিব। আচ্ছা,
তা আমাদের তাহলে সেই স্টেপগুলো শেষ। আমরা এখন পারি কিভাবে পিএইচপিটা আমাদের এনভায়রনমেন্ট সেটআপ করব সার্ভারে। আচ্ছা, এরপরে চলে আসেন নিচের 3 নাম্বার স্টেপসে। এখানে আমি বলছি যে আমরা আজকে কি কি আলোচনা করব, আমরা আজকে কি কি শিখব এই পর্বে। টুডেজ টপিক কি কি শিখব, সিনট্যাক্স, পিএইচপি সিনট্যাক্স শিখব, ডেটা টাইপ শিখব, ইকো বা প্রিন্ট, কনকেটিনেশন, ভ্যারিয়েবল, কনস্ট্যান্ট, এই কয়েকটাই শিখব। দেখে আসলে অনেকগুলা বোঝা যাচ্ছে, অনেকগুলা টপিক বোঝা যাচ্ছে, আসলে সংক্ষিপ্ত, অনেক ছোট টপিকগুলো এক লাইনে বললে আপনার বুঝে যাবে। তারপর আমি একটু ডিটেলস আলোচনা করব। আর আরেকটা কথা মনে রাখেন যে আমি যেহেতু ডেভেলপমেন্ট পার্ট, এখানে পুরোটাই আপনার কোডিং রিলেটেড, আর কোডিং তো বেশি শেখানো যায় না। একটা ক্লাস যদি আমি 1.5 ঘন্টায় নেই, আমি নিতে পারবো, বাট আপনারা এটা নিতে পারবেন না, বোরিং লাগবে। ঠিক হয়ে যাবে। হ্যাঁ, বোরিং বোরিং লাগবে। এই কারণে সর্বোচ্চ 1 ঘন্টা সর্বোচ্চ, আর সর্বনিম্ন 20 মিনিট 30 মিনিটে হয়ে যাবে ক্লাস। আর হ্যাঁ হ্যাঁ, ছোট হবে। তো ছোট কেন করতেছি, আপনাদের জন্যই, যাতে আপনারা সেগুলো ভালোভাবে আয়ত্তে নিতে পারেন এবং প্র্যাকটিস করতে পারেন। এর জন্য কিন্তু, আর কোনো কিন্তু আমার উদ্দেশ্য নাই। কিন্তু আপনাদের যদি দেখা যায় যে আপনারা এগুলো সিরিয়াসলি নিতেছেন না, আমি কাজ দিতেছি কাজ করতেছেন না, থিম ডেভেলপমেন্ট শুরু করবো, আপনারা পিএইচপি পারেন না, তাহলে তো কিন্তু হবে না। তো অবশ্যই এটা প্রতি ক্লাসে যা যা বুঝাবো সেগুলা প্র্যাকটিস করে রাখবেন। প্রতিদিন সর্বনিম্ন আধা ঘন্টা বা 1 ঘন্টা, যতটুকু আপনার হাতে আছে বা সময় পান, সময় দিবেন। ওকে, ঠিক আছে। আহ, আমরা ফাইলটা ওপেন করে রাখি। আমাদের কাজ শেষ, এখন আমরা এখানে সবকিছু করব। ওকে, দেখি আমাদের এটা ঠিক হয়েছে কিনা। সেভ দিয়ে দিলাম। আচ্ছা, নোটপ্যাড প্লাস প্লাস যদি ইয়ে থাকে, ডাউনলোড থাকে, তাহলে কি ওই ফাইলটাতে ঢুকলেই এই অপশনটা চলে আসবে? না না, নোটপ্যাড প্লাস প্লাস যদি আপনার ডেস্কটপ বা ল্যাপটপে ইনস্টল করা থাকে, তাহলে আপনি যখন ইন্ডেক্স ডট পিএইচপি লিখবেন, তখন এই যে এখানে এই আইকনটা চলে আসবে। ওই যে ওপেন উইথ, সরি মনে করছি। হ্যাঁ, এই আইকনটা চলে আসবে। আর যদি না আসে, তাহলে আপনি এরকম একটা ফাইল তৈরি করবেন, ইন্ডেক্স ডট পিএইচপি। ফাইল তৈরি করার পর মাউসের রাইটে ক্লিক করবেন। রাইটে ক্লিক করার পর আপনার ওই ওপেন উইথ, এই যে ওপেন এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস চলে আসবে। আমি বোকামি তো করছি। ঠিক আছে, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস চলে আসবে। নোটপ্যাড প্লাস প্লাস আপনার অনেক ইজি, কিন্তু শেখার ক্ষেত্রে ইজি, আপনাকে কোনো দিবেন না, সাজেশন দিবে না। বাট আমি আমি যেহেতু প্রফেশনাল কাজে বিভিন্ন অতিরিক্ত কাজ করি আর কি, প্রফেশনাল হয়ে গেছে, এই কারণে আমি এটা কম ইউজ করি। আমি অন্যটা ইউজ করি, ভিসি কোড, ভিএস কোড আর কি, ওইটা ইউজ করি, ভিজুয়াল স্টুডিও কোড। আপনারা ইউজ করতে পারেন, বাট আমি রিকমেন্ড করবো এটা না করতে, আপনারা নোটপ্যাড প্লাস প্লাসটাই ইউজ করেন। সাজেশন না আসতে ভালো লাগবে। সাজেশন প্রয়োজন হবে তখন, যখন আপনার একটু কুইকলি কাজটা করবেন, তখন যখন আপনি শিখে যাবেন। কিন্তু এখন যদি সাজেশন আপনাকে দিয়ে দেয়, আপনি একটা ফাংশন তৈরি করতেছেন, আপনাকে সাজেশনে বলে দিল এটা, তাহলে তো আপনি সেই বিষয়গুলো শিখতে পারবেন না। হ্যাঁ, আপনি নিজে নিজে টাইপিং করবেন, তাহলে কিন্তু আপনার আয়ত্তে চলে আসবে। পরবর্তীতে আপনি অন্য ব্রাউজার, অন্য ভিএস কোড আপনি ইউজ করতে পারেন, সমস্যা নেই। এখনো ইউজ করতে পারবেন, নো প্রবলেম, বাট আমি রিকমেন্ড করতেছি না করার। তারপরে বাকিটা আপনাদের ইচ্ছে। ওকে, ঠিক আছে। আমরা এখন এখানে হাই লিখে ফেলছি, ব্রাউজারে এটা শো করতেছে। আচ্ছা, এখন আমরা নোটে চলে যাই। প্রথমে আমাদের যেই টপিকটা, সেটা হচ্ছে সিনটেক্স। সিনটেক্স সিনটেক্সটা কি? এখানে লেখা আছে সিনটেক্সটা কি, সেটা হচ্ছে পিএইচপি টাইপিং মেথড। আপনি পিএইচপিটা কিভাবে লিখবেন, কিভাবে শুরু করবেন, কিভাবে শেষ করবেন, সেটাকেই বলা হয় সিনটেক্স। অল পিএইচপি কোড উইল বি রিটেন হেয়ার। পিএইচপি যত কোড আছে, যত লেখা আছে, যত ডাটা ইনফরমেশন, সব এই সিনটেক্সের মধ্যে লিখতে হয়। আমি উদাহরণ হিসেবে দিয়ে দিছি,
প্রত্যেকটা বিষয় আমি পাশে উদাহরণ দিয়ে দিছি। যেমন এই দেখেন সিনট্যাক্সটা কিভাবে লিখতে হয়, এভাবে দেখতে পাচ্ছেন, না তো ওই পাইছি, হ্যাঁ পাইছি। এভাবে লিখতে হয়। আমি শুধু এটা না, আমি সবগুলোই দিয়ে দিছি, পাশাপাশি আমি উদাহরণ দিয়ে দিছি যাতে আপনার বোঝার সাথে অনেক সুবিধা হয়। আচ্ছা আমরা লিখে ফেলি তাহলে। সিনট্যাক্সটা কিভাবে লিখবো এটা বাদ দিয়ে দিই। সিনট্যাক্স মানে আমরা যেহেতু পিএইচপি নিয়ে কাজ করতেছি, অবশ্যই আমাদের পিএইচপিটা আগে ব্রাউজারকে বোঝাতে হবে যে আমরা পিএইচপি ফাইলটাকে নিয়ে কাজ করতেছি। আমরা এখানে যা লিখবো সেগুলো সব পিএইচপি হবে, আর কিছু হবে না। ব্রাউজার তো আর জানে না কোনটা এইচটিএমএল কোনটা সিএসএস, ঠিক আছে? ব্রাউজার আপনার ফাইলের উপর নির্ভর করে সেটা কোন ধরনের ডাটা হবে সেটা রান করে। সো ফাইলের মধ্যে যদি এইচটিএমএল থাকে তাহলে এইচটিএমএল করবে, ফাইলের মধ্যে যদি সিএসএস থাকে তাহলে সিএসএস করবে। ওকে ঠিক আছে, আমরা কি করব, পিএইচপি নিয়ে যেহেতু কাজ করতেছি, পিএইচপি সিনট্যাক্সটা আমাদের প্রথমে লিখতে হবে। সিনট্যাক্স মানে কি, পিএইচপি যেভাবে লেখা হয়। কিভাবে লেখা হয়? যেটাতে লেস দেন, হুম, এভাবে লেখা হয়। তারপর প্রশ্নবোধক চিহ্ন আর তারপর পিএইচপি, এরপর প্রশ্নবোধক চিহ্ন, লেস দেন, আবার শেষ। লেস দেন। এভাবে আমরা পিএইচপি লিখব। প্রথমে পিএইচপি শুরু করবে, এটাকে বলা হয় শুরু করা, এরপরে এটাকে বলা হয় শেষ করা। এটা বাধ্যতামূলক, এটা লিখতেই হবে, এটা বাধ্যতামূলক না। আপনার ইচ্ছা, লিখতেও পারেন না লিখতে পারেন। যদি দেখা যায় আপনি এখানে সব শুধু পিএইচপি লিখবেন আর কিচ্ছু লিখবেন না, এইচটিএমএল লিখবেন না, সিএসএস লিখবেন না, অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিখবেন না, তাহলে এটা আপনি কেটে দিতে পারেন, শেষ না করলেও হবে। আর যদি দেখা যায় যে আপনি নিচে আরো কিছু লিখবেন, আরো ল্যাঙ্গুয়েজ এইচটিএমএল লিখবেন, লেখা তো প্রয়োজন হতে পারে, তখন অবশ্যই আপনার এখানে শেষ করে দিতে হবে। এক্সটেনশন হ্যাঁ হ্যাঁ, শেষ করে দিতে হবে। ওকে ঠিক আছে, তাহলে আমরা জানলাম সিনট্যাক্স কি, কিভাবে যেভাবে পিএইচপিটা লেখা হয়, পিএইচপি মেথড। অল পিএইচপি কোড উইল বি রিটেন হিয়ার। এই সিনট্যাক্সের মধ্যে আমাদের সকল পিএইচপি কোড লিখতে হবে। আর কিভাবে পিএইচপি লেখা, এই যে আমি কিন্তু এখানে উদাহরণ দিয়ে দিছি, অবশ্যই পাশে উদাহরণগুলো দেখবেন। ওকে ঠিক আছে, তো 1 নাম্বার বুঝতে পারছেন সিনট্যাক্স কি? শুধুমাত্র এক লাইনে আমি বলবো, সেটা হচ্ছে পিএইচপি যেভাবে লিখতে হয়, শেষ, এটাই। আচ্ছা, এরপর আসেন ডেটা টাইপ। ডেটা টাইপ কি? এনি কাইন্ড অফ ডাটা অর ইনফরমেশন। যে কোনো ধরনের ডাটা অথবা ইনফরমেশন হতে পারে, যে কোনো ধরনের ডাটা অথবা ইনফরমেশন হতে পারে, অথবা যে কোনো একটা সেন্টেন্স হতে পারে। পিএইচপিতে সাধারণত অনেকগুলো ডেটা টাইপ আছে, বাট বেসিক্যালি আমরা 4 ধরনের ডেটা টাইপ সম্পর্কে আজকে আলোচনা করব। 4 ধরনের, যেটা আমাদের সব থেকে বেশি প্রয়োজন হবে। যে কোনো ধরনের কাজে আমাদের এই 4 ধরনের ডেটা টাইপই ব্যবহার করার প্রয়োজন হবে। বারবার এগুলাই ইউজ করতে হবে, রিপিট করবে এগুলা। কি কি? প্রথমে হচ্ছে স্ট্রিং ডাটা, তারপরে হচ্ছে ইন্টিজার, এরপর হচ্ছে ফ্লোর, এরপর হচ্ছে বুলিয়ান। ডেটা টাইপ কয় ধরনের? 4 ধরনের। হ্যাঁ, কি কি বলেন? স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট আর বুলিয়ান। আচ্ছা, এখন আসেন স্ট্রিং ডাটা আসলে কি? স্ট্রিং ডাটা বলতে যে কোনো ধরনের টেক্সট বা সেন্টেন্স, যে কোনো ধরনের টেক্সট অথবা সেন্টেন্স। আর এই স্ট্রিং ডাটা কিভাবে লিখতে হয়? সিঙ্গেল অথবা ডাবল ইনভার্টেড কমা মাস্ট ইনক্লুডেড। সিঙ্গেল অথবা ডাবল ইনভার্টেড কমা থাকতে হবে এই টেক্সটের মধ্যে। মাঝখানে ওই লেখাটা হবে। না না না, আমি একটু পর, এখন লাইন বাই লাইন বুঝেন, আমি একটু পর দেখিয়ে দিব। প্রথমে টেক্সট হবে, এই ডাটা হচ্ছে একটা টেক্সট অথবা একটি সেন্টেন্সও হতে পারে। আর এই টেক্সটটা বাই সেন্টেন্সটা কি করতে হবে? সিঙ্গেল অথবা ডাবল ইনভার্টেড কমা, সিঙ্গেল ইনভার্টেড কমা অথবা ডাবল ইনভার্টেড কমা এটার মধ্যে ইনক্লুডেড থাকতে হবে, যুক্ত থাকতে হবে।
তারপরে উদাহরণ হিসেবে দিয়ে দিছি দেখেন, স্ট্রিং ডাটা উইল বি রিটেন লাইক, এভাবে। মাঝখানে কি লিখছি? একটা টেক্সট লিখছি না? এটা একটা সেন্টেন্স না? শুধু পিএইচপি লার্নিং না, পিএইচপি যা ইচ্ছা তাই লেখেন। পিএইচপি যে নাইস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা লার্নিং, যেটা ইচ্ছা আপনি লিখবেন, সমস্যা নেই। বাট এখানে একটা টেক্সট হতে হবে অথবা একটা সেন্টেন্স হতে হবে, আর সেই টেক্সট অথবা সেন্টেন্সটাকে ইনভার্টেড কমা দিতে হবে, মাস্ট, এটা দিতেই হবে। আচ্ছা দেখেন, এখন আমরা ব্রাউজারে চলে যাই। যেহেতু পিএইচপি আমরা লিখতেছি, এর মধ্যে লিখে দিই। প্রথমে আমরা ইনভার্টেড কমা দিই, পিএইচপি ইজ এ নাইস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, শেষে আমরা সেমিকোলন দিয়ে দিব। সেমিকোলন দিতে হবে, এটা সেমিকোলন বলতে শেষ বোঝায় আর কি। আপনার এই সেন্টেন্সটা শেষ হয়ে গেছে, আপনি এরপরে আর কিছু লিখবেন না। যদি লিখেন তাহলে এর বাইরে নিচে লিখতে হবে, ঠিক আছে? সেমিকোলন বলতে শেষ বোঝায় আর কি। আচ্ছা, আমাদের লেখা শেষ। কিভাবে লিখলাম? মাঝখানে আমরা একটা সেন্টেন্স লিখলাম অথবা একটা টেক্সট লিখলাম, আর শেষে আমরা দুই জায়গায় ইনভার্টেড কমা দিয়ে আটকে দিলাম, যেটা কিন্তু আমরা এই যে এখানে কিন্তু উল্লেখ করেছি। সিঙ্গেল অথবা ডাবল ইনভার্টেড কমা মাস্ট ইনক্লুডেড, এটা লিখতেই হবে, এটা দিতেই হবে। আচ্ছা, এটাকেই বলা হয় স্ট্রিং ডাটা। এখন চলেন আমরা এটা সেভ দেই, সেভ। এখন ব্রাউজারে রিলোড দিলাম, আমাদের কিন্তু কিছু শো করে নাই, কিন্তু আমাদের কোনো সমস্যা হয় নাই। পিএইচপির একটা মজা আছে, শেখার ক্ষেত্রে একটা মজা আছে, সেটা হচ্ছে পিএইচপিতে যদি কোনো ভুল হয়, আপনার যদি কোনো ভুল হয়, সেটা না, সেটা ব্রাউজার আপনাকে বলে দেবে যে আপনার ভুল হয়েছে, একটা এরর দেখা দিছে, কোথায় ভুল হয়েছে শেষে বলে দিবে এই লাইনে ভুল হয়েছে। এটা পিএইচপির একটা সুবিধা। আর যদি না ভুল হয় তাহলে বুঝবেন যে ব্রাউজারে শো করে নাই। এই যেমন আমাদের এখানে কিন্তু শো করে নাই, তার মানে বুঝলাম আমাদের কোনো ভুল হয় নাই, আমাদের ভুল হয় নাই। বাকি অন্য কিছু হতে পারে, তা আমরা আস্তে আস্তে দেখবো, বাট আমাদের কোনো ভুল হয় নাই। আচ্ছা, ভুল কিভাবে হবে? যেমন ধরেন আমরা ইনভার্টেড কমা দিলাম না, সেভ দিয়ে দিলাম, এই দেখেন এখানে বলে দিছে পার্স এরর। আপনার একটা সিনট্যাক্স এরর হইছে। সিনট্যাক্স কি? আমরা এই যে সিনট্যাক্স লিখছিলাম, কিন্তু পিএইচপি যেভাবে লেখে আমাদের বলতেছে পার্স এরর, সিনট্যাক্স এরর। আনএক্সপেক্টেড ইজ, এই ইজটা সে এক্সপেক্ট করতে পারতেছে না, এই যে ইজ সে বুঝতেছে না আর কি, যে ব্রাউজার বুঝতেছে না যে এই ইজটা আসলে কি এবং কোথায় ভুল হয়েছে, এটা বলে দিছে। দেখেন কোন কোথায়, প্রথমে htdocs এ, তারপরে পিএইচপি লার্নিং এ, এরপর index.php তে লাইন নাম্বার 8, দেখছেন? হ্যাঁ, লাইন নাম্বার 8 বলে দিছে কোথায়। এই যে দেখেন, এই যে লাইন 8 নাম্বার লাইন না, এখানেই ভুল হয়েছে। কি ভুল হয়েছে? আমরা কিন্তু ইনভার্টেড কমা দেইনি। তাহলে বুঝলেন যে ইনভার্টেড কমা যদি না দেন তাহলে কিন্তু এরর দেখা দিবে। ওকে, ঠিক আছে, আমরা রিলোড দিয়ে দিলাম, এই যে চলে গেছে, আমাদের কোনো এরর হয় নাই। বুঝতে পারছেন? দুইজনে বুঝছেন? ওকে, এখন স্ট্রিং শেষ, এরপর আসেন ইন্টিজার। ইন্টিজার বলতে এনি নাম্বার ডাটা, নাম্বার যে কোনো একটা সংখ্যা। ইন্টিজার ডাটা বলতে যে কোনো একটা সংখ্যাকে বোঝায়। যেমন এই যে উদাহরণ হিসেবে আমি দিয়ে দিছি, লাইক দিস 300, 4000, 5000, 10,000, 12,000, যা ইচ্ছা দিবেন। আর পাশে কি লিখছি যে নো নিড টু ইউজ ইনভার্টেড কমা, আপনার ইনভার্টেড কমা ইউজ করার প্রয়োজন নেই। ঠিক আছে? আমরা স্ট্রিং ডাটাতে কি কি বলছিলাম যে সিঙ্গেল অথবা ডাবল ইনভার্টেড কমা মাস্ট দিতেই হবে, যদি না দেন আমরা তো দেখছি যে একটা এরর দেখা দিছে, ভুল আসে। আর ইন্টিজারে আপনার ব্যবহার করার প্রয়োজন নেই, কি ইনভার্টেড কমা দেওয়ার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, খুব শুধুমাত্র আমরা সংখ্যা দিয়ে দিব। আমরা কি করবো, এটা কেটে দিলাম, 300 লিখে দিলাম, বা 400 বা 500, যা ইচ্ছা তাই।
আমরা সেভ দিয়ে দিলাম। এখন রিলোড দেই। আমাদের কোনো এরর দেখা দিছে? না আমাদের শো করতেছে না, এটা আমরা একটু পরে দেখবো, বাট কোনো এরর তো দেখা দেয় না, কোনো ভুল তো হয় নাই আমাদের। না না এটা লেখা নেই। হ্যাঁ হ্যাঁ, তাহলে বুঝলাম আমাদের কোনো ভুল হয় না, আমাদের সঠিকভাবে চলে আসছে। আচ্ছা, তো এটাই হচ্ছে ইন্টিজার। এরপর আসেন ফ্লোট। ফ্লোট বলতে আপনার দশমিক সংখ্যা যেগুলা, ভগ্নাংশ যাকে বলা হয়, ঠিক আছে, দশমিক সংখ্যা। যেমন বলি না আমরা 30.50, 100.2, এরকম বলি না, সেই সংখ্যাগুলোকে বলা হয় ফ্লোট ডাটা বা দশমিক সংখ্যা। যেমন এই যে এখানে বলে দিছি 300.30, 12.45, এখানেও কি নো নিড টু ইউজ ইনভার্টেড কমা, আপনার ইনভার্টেড কমা ইউজ করার কোনো প্রয়োজন নেই। চলেন দেখি আমরা এটাই আমরা কি করব, 4 দিয়ে দিই, 4.40, সেভ দিয়ে দিলাম। কোনো ভুল আসছে? না হ্যাঁ, ভুল আসে না, তাহলে আমাদের হয়েছে। আচ্ছা, শেষ, আমাদের ফ্লোটও শেষ। এরপর বুলিয়ান। বুলিয়ান দেখেন, এটা আমাদের সচরাচর লাগবে না, তারপরে জেনে রাখেন আর কি, ধারণা রাখেন যে বুলিয়ান হচ্ছে আপনার ট্রু ফলস আর কি, ট্রু ফলস টাইপের যে ডাটাগুলো আসে, সত্য মিথ্যা, সেই ডাটাগুলোকে বলা হয় বুলিয়ান ডাটা। এটা আমি লেখা। হ্যাঁ, পিএইচপিতে আপনার ওই ভ্যালিডেশনের জন্য ভ্যালিডেশনের জন্য এগুলো ইউজ করা হয় বেশিরভাগ ক্ষেত্রে, তবে আমাদের এতটা প্রয়োজন হবে না, তারপর একটু ধারণা নিয়ে রাখেন আর কি। আচ্ছা, আমাদের ডেটা টাইপ তাহলে শেষ। হ্যাঁ আমি আরেকবার বলে দিচ্ছি যে আমাদের পিএইচপিতে অনেক ধরনের ডেটা টাইপ আছে, তবে বেসিক্যালি আপনার 4 ধরনের ডেটা টাইপ আমাদের প্রয়োজন হবে, আমাদের জানতে হবে, শিখতে হবে। কি কি? স্ট্রিং ডাটা, যে কোনো একটা টেক্সট হতে পারে, এটা ইনভার্টেড কমার মধ্যে দিতে হবে, মাস্ট না দিলে এরর হবে, ভুল হবে। ইন্টিজার, এটা একটা সংখ্যা, এখানে ইনভার্টেড কমার প্রয়োজন নেই। আর ফ্লোট হচ্ছে দশমিক সংখ্যা, এখানেও ইনভার্টেড কমার কোনো প্রয়োজন নেই, লাগবে না। আর বুলিয়ান হচ্ছে সত্য মিথ্যা যাচাই করার জন্য যে ডাটাগুলো ব্যবহার করা, সেগুলো। শেষ? দুইজনে বুঝছেন সিনট্যাক্স, ডেটা টাইপ? হ্যাঁ ভাই বুঝছি। ওকে, ঠিক আছে। বুঝলে তো ভালোই, কিন্তু আসলে কি বুঝছেন নাকি এটা তো আসলে আমি বুঝতেছি না। হ্যাঁ ওকে, বুঝছি। ঠিক আছে। এরপর আসেন ইকো বা প্রিন্ট। এটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন দেখেন ইকো বা প্রিন্ট কাকে বলে। পিএইচপি বিল্ড ইন ফাংশন। ইকো বা প্রিন্ট কি? এগুলো হচ্ছে পিএইচপির একটা বিল্ড ইন ফাংশন। পিএইচপিতে 2 ধরনের ফাংশন ব্যবহার করা হয়। একটা হচ্ছে বিল্ড ইন, যেগুলো অলরেডি পিএইচপি তে তৈরি করা আছে। পিএইচপি যারা তৈরি করছে, যে ডেভেলপাররা আর কি, যে মানুষ পিএইচপি ল্যাঙ্গুয়েজটা তৈরি করছে, তারাই ফাংশনগুলো তৈরি করে দিছে, আমরা শুধু সেগুলো ব্যবহার করব। এগুলোকে বলা হয় বিল্ড ইন ফাংশন। PHP building। হ্যাঁ, বিল্ড ইন ফাংশন। আরেকটা ফাংশন আছে, সেগুলো হচ্ছে আমরা তৈরি করব, বুঝছেন, আমরা সেগুলো তৈরি করব। একটা হচ্ছে বিল্ড ইন ফাংশন, যেগুলো পিএইচপি তৈরি করে রাখছে, আরেকটা হচ্ছে যেগুলো আমরা তৈরি করব, আমরা নিজেরা তৈরি করব। যে কোনো একটা ধরনের ওয়েবসাইট তৈরি করার জন্য বা যে কোনো একটা থিম তৈরি করার জন্য আমরা সেই ফাংশনগুলো নিজেরা তৈরি করব। আচ্ছা, আর বিল্ড ইন ফাংশন হচ্ছে পিএইচপি, যেটা পিএইচপি তৈরি করে রাখছে। কি তৈরি করে রাখছে? এই যে তার মধ্যে ইকো বা প্রিন্ট, এটা ওরা তৈরি করে রাখছে, আমরা এগুলো শুধু ব্যবহার করব। এই ইকো বা প্রিন্ট কেন ব্যবহার করব? এখানে লেখা আছে দেখেন, ইকো বা প্রিন্ট ইজ ইউজড, ব্যবহার করা হয় ফর শোয়িং ডাটা ইন ব্রাউজার। ব্রাউজারে ডাটা দেখানোর জন্য ইকো বা প্রিন্ট ব্যবহার করা হয়। যেমন এই যে এখানে দেখেন, লাইক, উদাহরণ দিয়ে দিছি, ইকো হ্যালো হ্যালো ওয়ার্ল্ড। ওয়ার্ল্ড। প্রথমে ইকো, আমরা এই ফাংশনটা ইউজ করছি। এরপর এটা কি? এটা কোন ধরনের ডেটা টাইপ বলেন তো, সৌরভ বলেন। এটা টেক্সট ডেটা ইনভার্টেড কমা আছে না, ডেটা টাইপ কি? ডেটা টাইপ? এটা হচ্ছে স্ট্রিং ডেটা টাইপ। স্ট্রিং হ্যাঁ ডেটা। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছেন।
স্ট্রিং ডেটা টাইপ। কিভাবে চিনলাম? কারণ এখানে সাধারণত শুধুমাত্র একটা টেক্সট দেওয়া আছে আর ইনভার্টেড কমা দেওয়া আছে, আর সেটা শুধুমাত্র পসিবল স্ট্রিং এই। ইন্টিজার বা ফ্লোট বা বুলিয়ান এগুলোতে তো কোনো ইনভার্টেড কমাই নেই। হ্যাঁ, তো আমরা তো এটা কখনোই বলতে পারি না যে এটা ইন্টিজার। আর ইন্টিজারও তো নাম্বার, তো এখানে তো নাম্বার নেই। আচ্ছা, তো চলুন আমরা এটা লিখি। প্রথমে আমরা একটা স্ট্রিং ফাংশন স্ট্রিং ডাটা লিখবো যে পিএইচপি ইজ এ নাইস ল্যাঙ্গুয়েজ। শেষ, লিখে ফেললাম। এখন আমরা যখন এটা তো আমরা জানি যে এটা লিখলে শো করবে না, এটা তো আমরা জানি। এই যে, আর এটা শো করার জন্য আমাদের কি করতে হবে? ইকো দিতে হবে। হ্যাঁ, এই যে লেখাই আছে ইকো বা প্রিন্ট ইজ ইউজড ফর শোয়িং ডাটা ইন ব্রাউজার। ব্রাউজারে ডাটা দেখানোর জন্য অবশ্যই আমাদের ইকো ইউজ করতে হবে। এখন আমরা সেভ দিয়ে ব্রাউজার একটা রিলোড দিই, দেখি চলে আসছে। আমরা যা লিখবো সামনে কি দিতে হবে? ইকো অথবা প্রিন্ট দিতে হবে। এখন আমরা প্রিন্ট দিই, প্রিন্ট দেই, সেভ দিয়ে দিলাম। প্রতিটা লাইনে দিতে হবে নাকি? হ্যাঁ, না, আপনি যেইটাই আপনি ব্রাউজারে শো করাতে চাবেন, মানে আপনার যেটা প্রয়োজন ব্রাউজার আপনি দেখাবেন, অবশ্যই সামনে আগে ইকো দিতে হবে, না হলে শো করবে না। আর প্রত্যেকটা সেন্টেন্সের ক্ষেত্রে এটা ব্যবহার করতে হবে যদি সেই সেন্টেন্সগুলো আপনি দেখাতে চান। যদি এরকম 10টা 20টা সেন্টেন্স লেখেন, সবগুলোর আগে ইকো দিতে হবে যদি আপনি দেখাতে চান আর কি। আর যদি না দেখাতে চান, যেমন আমি চাই না যে এইটা দেখার, তাহলে শুধুমাত্র উপরেগুলো দেখাবে। আর যদি আমার প্রয়োজন হয় তাহলে আমি সেগুলো ইউজ করব। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এখানে তো দুইটা আছে, কোথায়? এই যে ইকো এবং প্রিন্ট দুইটাই আছে, দুইটা একই কাজে ব্যবহার করা হয়। তবে এখানে একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে ইকো ব্যবহার করলে ব্রাউজারে লোড দ্রুত নেয়। ঠিক আছে, এই কারণে বেশিরভাগ ওয়েবসাইট বা থিমে বলেন, যখন আমরা ওয়ার্ডপ্রেস থিম ইউজ করব বা তৈরি করবো আর কি, তো সেখানে বেশিরভাগ ক্ষেত্রে ইকো ব্যবহার করা হয়। আর প্রিন্ট ব্যবহার করা হয় না কেন? কারণ প্রিন্ট ব্যবহার করলে ব্রাউজারে আপনার লোড নিতে একটু দেরি হয়। কারণ প্রথমে সার্ভারে ইনফরমেশন পাঠায় আর কি, এরপর সার্ভার থেকে আবার ব্যাক করার পর ব্রাউজারে লোড নেয়। তো এই কারণে টাইম লাগে, লোড নিতে একটু সমস্যা হয়। এই কারণে বেশিরভাগ সময় প্রায় 90% ওয়েবসাইটে ইকো ব্যবহার করা হয়। তো এর জন্য আমরা অলওয়েজ ইকোই ব্যবহার করব, যেহেতু সবাই ব্যবহার করে, আমরা কেন ব্যতিক্রম হব নাকি? ওকে, আমরা ইকোই ব্যবহার করব। আমরা এখন এখানে রিলোড দিলাম, এই যে ঠিক আছে আমাদের। আচ্ছা, তো আশা করি বুঝতে পারছেন ইকো বা প্রিন্ট আমরা কিভাবে কি করব এবং এগুলো কি আসলে কিভাবে ব্যবহার করতে হয়। ওকে, এরপর আসেন পরেরটা, কনকেটিনেশন। এটা আবার কি? এখন এখানে আসেন, এখানে লেখা আছে দেখেন, অ্যাড টু ডাটা। অ্যাড মানে কি বলেন তো? যোগ করতে হবে। হ্যাঁ, যোগ করা। টু ডাটা, দুইটা ডাটাকে যোগ করা। কনভার্টেড টু ওয়ান ডাটা। একটা ডাটার ভিতর নিতে হবে। হ্যাঁ, দুইটা ডাটাকে যোগ করে একটা ডাটাতে রূপান্তর করতে হবে, কনভার্ট করতে হবে। দুইটা ডাটা আছে, সেখান থেকে ওই দুইটা ডাটাকে জোড়া দিয়ে যোগ করে একটা ডাটাতে রূপান্তর করতে হবে। বেসিক্যালি উই কল ইট ডট। ডট বুঝেন তো? হ্যাঁ, এই যে ডট, এই যে ডট, এটাকেই বলা হয় পিএইচপির ভাষায় কনকেটিনেশন। বুঝতে পারছেন? আমরা তো ডট বলি, বাট পিএইচপি ওরা এটাকে বলা হয় কনকেটিনেশন। এই যে এখানে আমি উদাহরণ দিয়ে দিচ্ছি, দেখেন, উই আর লার্নিং, তারপরে মাঝখানে ডট দিছি, তারপরে পিএইচপি লিখছি। হ্যাঁ, ব্রাউজারে দেখি, চলেন আমরা আবার এটাকে কেটে দিলাম। ইকো স্ট্রিং ফাংশন পিএইচপি ইজ এ নাইস
শেষ। তারপরে কি নাইস কি, তারপরে প্রোগ্রামিং আরেকটা লিখবো নাইস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। দুইটা শেষ। ডাটা। আমাদের কি দুইটা ডাটা আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুইটা ডাটা। এখানে যা লেখা আছে সেটা আছে তো, এই যে টু ডাটা, দুইটা ডাটা আছে, অ্যাড করতে হবে। কনভার্টেড টু ওয়ান ডাটা, একটা ডাটাতে কনভার্ট করতে হবে। আগে চলুন আমরা ইকো দিছি, এটাও লিখছি। এখন সেভ দেই, দেখি কি অবস্থা হয়। আমাদের কি বলছে? ভুল আছে। ভুল। পিএইচপি ভুল ধরছে যে আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা লেখছেন ঠিক আছে, বাট এটা তো ভুল, এটা ঠিক হয় নাই। সে এক্সপেক্ট করতে পারতেছে না আমাদের কাছ থেকে যে আমরা এটা আসলে কি লিখলাম, এবং বলতেছে অর লিখেন তাহলে ঠিক আছে। বুঝতে পারছেন, সে এক্সপেক্ট করতেছে আপনি অল লিখবেন, যেহেতু দুইটা ডাটা তার মানে কি একটা এটা হবে অথবা ওইটা হবে। এটা হ্যাঁ, এইটা হবে অথবা ওইটা হবে, এর জন্য অর লিখতে বলছে আর কি। বাট আমরা কি করব, আমরা তো দুইটা ডাটাই লিখব। আমাদের এই ডাটাটা শুধু লিখলে তো আর হবে না, কারণ এই ডাটা তো ইনকমপ্লিট। পিএইচপি যে নাইস, নাইস কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা তো লিখতে হবে। হ্যাঁ, না লিখলে তো এটা এই ল্যাঙ্গুয়েজটা তো ফুল হবে না, কমপ্লিট হবে না, এর জন্য আমরা এটা লিখলাম। বাট যখন আমরা এটা লিখছি, পিএইচপি কি করছে, ভুল ধরছে যে না না এইভাবে লেখা যাবে না, এটা ভুল। কয় নাম্বার লাইনে? 8 নাম্বার লাইনে। এর জন্য আমরা কি করব, আমরা জানি যে দুইটা ডাটাকে একসাথে করার জন্য একটা ডট দিতে হয়, যাকে বলে কনক্যাটিনেশন। এখন হ্যাঁ, এখন সেভ দিলাম, এখন ব্রাউজার দেখেন শো করছে। বাট এখানে একটু সমস্যা আছে, আমাদের নাইস আর প্রোগ্রামিং দুইটা একত্র হয়ে গেছে। কেন একত্র হয়েছে? কারণ পিএইচপি এখানে কোনো স্পেস পাচ্ছে না, ডটটা ও এতটুকু ধরছে, এর মাঝে কোনো স্পেস নাই, এখানেও নাই এখানেও নাই, তাই এর জন্য আমরা এখানে একটা স্পেস দিয়ে দিই। শেষ, স্পেস দিতে হবে, না হলে লেগে যাবে। ঠিক আছে। এখন হ্যাঁ, এখন আমরা আবার আলাদা করে ফেলি, এটাকে একটা আলাদা করলাম, এটাকেও আলাদা করলাম, এটাকেও আলাদা করে ফেললাম, অনেকগুলা। আমি তো এখানে শুধুমাত্র দুইটা বলছি, বাট একাধিক লেখা যাবে, নো প্রবলেম। মাল্টিপল লিখে দিলাম। আচ্ছা, তো এখন যদি রিলোড দেয়, এখন তো স্বাভাবিকভাবে, আচ্ছা আমি সেভ দিন, এখন তো স্বাভাবিকভাবে অবশ্যই আমাদের একটা এরর দেখা দিবে। হ্যাঁ হ্যাঁ, এরর দেখা দিবে। তো এই কারণে আমরা কি করবো এখন, হ্যাঁ ডটটা ডট দিয়ে দিব সব জায়গায়। তো এখন আমাদের কি করতে হবে, আমরা যদি রিলোড দিই তাহলে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের একটা এরর দেখা দিছে। আমরা জানি কিভাবে সলভ করব, আমাদের সব জায়গায় ডট দিতে হবে। এখানে ডট আছে, এখানেও আছে, এই যে এখানে ডট দিয়ে দিই। আর এখানে যদি আমরা জানি যে এইভাবে লিখলে হবে না, এখানে তো অবশ্যই একটা স্পেস দিতে হবে, না হলে লেগে যাবে। একটা স্পেস দিয়ে দিই, এখানে একটা স্পেস দিয়ে দিই, সেভ দিয়ে দিলাম, শেষ। ঠিক আছে। হ্যাঁ, তাহলে ক্লিয়ার, কনকেটিনেশনটা ক্লিয়ার। হ্যাঁ, পিএইচপিটা তাহলে অনেক মজা লাগতেছে নাকি? যখন করবেন তখন বুঝবেন। এখন তো আমি দেখিয়ে দিচ্ছি, আর আমি যেহেতু করতেছি আমার তো মুখস্থ হয়ে যাচ্ছে, আর আমারও সুবিধা হচ্ছে। বাট আপনারা যখন করতে যাবেন তখন একটু টাফ লাগবে, একটু আপনাদের কঠিন লাগবে, এটা স্বাভাবিক। হ্যাঁ হ্যাঁ, এটাই, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনাদের মুখস্থ হয়ে যাবে বিষয়গুলো। আচ্ছা, কনকেটেনেশন শেষ, এখন ভ্যারিয়েবল আসেন। ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল কি এখানে বলছে দেখেন, অলওয়েজ দেয়ার ইজ এ ভ্যালু ইন দ্য ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল এমন একটা জিনিস যেখানে একটা ভ্যালু থাকে, সবসময় একটা ভ্যালু থাকবে, দ্যাট যেটা ক্যান বি চেঞ্জ করা যাবে। আর ভ্যারিয়েবল স্টার্ট ফ্রম, এটা কি ডলার সাইন, ভ্যারিয়েবল স্টার্ট ফ্রম কি ডলার সাইন।
ডলার সাইন দিয়ে অবশ্যই ভ্যারিয়েবল শুরু করতে হবে। যেমন এই যে আমি নিচে উদাহরণ দিয়ে দিচ্ছি, দেখেন লাইক পিএসপি একটা ভ্যারিয়েবল নিছি। ভ্যারিয়েবল কিভাবে বুঝলাম? আগে ডলার সাইন আছে, তারপর সমান সমান এটা দিয়ে দিছি। এটা কেন দিছি? কারণ ভ্যারিয়েবলের অলওয়েজ একটা ভ্যালু থাকে। আরো ক্লিয়ার করে দিচ্ছি, আমরা যখন ম্যাথ করতাম, আমরা 9-10-এ যখন ম্যাথ করতাম তখন কিন্তু আমরা চলক, ধ্রুবক দুইটা নাম শুনছি। হ্যাঁ চলক এক্স, চলক চলক ওয়াই, চলক এ, চলক বি। হ্যাঁ, অনেক কিছু তো প্রকাশ করতাম। হ্যাঁ, আমরা ধরতাম এ সমান সমান, ধরি মনে মনে করি এ সমান সমান 5, বি সমান সমান এত। হ্যাঁ, হ্যাঁ এরকম করতাম না আমরা ম্যাথে? হ্যাঁ হ্যাঁ, তাহলে এই যে এই পিএসপি এটাকে ধরে নেই, আর এগুলাকে ধরেন কত? 5 বা 4। হ্যাঁ তারপরে কি করতাম? আমরা এ আর বি যোগ করে দিতাম। এ এর মান 4 আর বি এর মান 5 ধরে মোট 9 হইতো। হ্যাঁ ঠিক আছে, এরকমই তো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই চলকটাকে বলা হয় ভ্যারিয়েবল পিএইচপির ভাষায়। ঠিক আছে? হ্যাঁ। ডলার সাইন ডলার সাইন ইয়া করা হয় না ভ্যারিয়েবল হিসেবে। হুম, ভ্যারিয়েবল হিসেবে এখানে লিখে দিছি ভ্যারিয়েবল স্টার্ট ফ্রম ডলার সাইন। যখনই আমরা ডলার সাইন দেখবো তখনই বুঝবো এটা একটা ভ্যারিয়েবল। তারপর আরো বেশি ক্লিয়ার হবো যখন দেখবো এটা একটা মান আছে। মান মানে ভ্যালু আছে আর কি, এই যে এখানে লিখে দিছি। অলওয়েজ, সব সময় একটা ভ্যালু থাকতেই হবে। ঠিক আছে? হ্যাঁ মলি, আপনি কি আছেন নাকি ঘুমিয়ে পড়েছেন? আছি আছি, হ্যাঁ। রেসপন্স করবেন? আচ্ছা আচ্ছা। আহ, তারপরে এখন চলুন আমরা একটু দেখি, এক্সাম্পল দেখি। প্রথমে আমরা কি করবো? আমরা জানি একটা ভ্যারিয়েবলে ডলার সাইন শুরু হয়, পিএইচপি। তারপরে আমরা এটার একটা মান দিয়ে দিব, ভ্যালু দিব, জানি আমরা কেন? কারণ এখানে অলওয়েজ সবসময় একটা ভ্যালু থাকে ভ্যারিয়েবলের। আচ্ছা, তারপর আমরা পিএইচপি ইজ এ নাইস ল্যাঙ্গুয়েজ শেষ দিয়ে দিলাম, শেষ। এখন আমরা এটাকে কিভাবে শো করবো? এখন যদি আমরা এটা সেভ করি, সেভ করে ব্রাউজারে রিলোড দিই, তাহলে কিছু দেখাবে? না কিছু না। কিছু দেখাবে না। আমরা যদি ব্রাউজারে ডাটা দেখানোর জন্য দেখাতে চাই তাহলে আমরা কি ব্যবহার করব? ইকো হ্যাঁ, ইকো বা প্রিন্ট। হ্যাঁ, ইকো অথবা প্রিন্ট। ইকোই ধরেন, প্রিন্ট ব্যবহার করবো না আমরা। আচ্ছা, ইকো অথবা প্রিন্ট। ইকো, কোনটাকে ইকো করব বলেন তো? ডলার পিএসপি ডলার সাইন হ্যাঁ পিএসপি। হ্যাঁ, এই তো বুঝতে পারছেন। হ্যাঁ হ্যাঁ, কারণ কি, ওই যে আমরা ম্যাথে কিন্তু করতাম, এ এর মান ধরতাম 5, বি এর মান ধরতাম এত, পরে কিন্তু আমরা এ আর বি যোগ করতাম, 4 আর 5 কিন্তু যোগ করতাম না। ঠিক আছে, আমরা এ আর বি যোগ করতাম, তারপরে এ আর বি মান অনুযায়ী আমরা ফলাফল বের করতাম। ঠিক এরকমই আপনার এটা তো একটা ভ্যালু, এটা তো ভ্যালু দেওয়াই আছে, তো এটাকে আমরা ইকো করব। আচ্ছা, পিএইচপিটা কি করতে হবে? হ্যাঁ, পিএইচপিটাকে কি করব? কারণ এই এই পিএইচপি আপনার এটা চিনে না, ও এখন এটাকেই চিনে, কারণ এটার মান তো আপনি দিয়েই দিছেন। হ্যাঁ পুরো হ্যাঁ লাইনটা না করে শুধু এইটুকু হ্যাঁ করলে হ্যাঁ, বুঝতে পারছেন বুঝতে পারছেন, মানে এই মানটা আমরা এখন এটার মধ্যে দিয়ে দিছি। এখন এটাকে আমরা যা ইচ্ছা তাই করব। ঠিক আছে, এখন এই ইকো দিলাম, পিএইচপি দিলাম, সেভ দিয়ে দিলাম, আসছে? হুম, আসছে। এখন যদি আমরা এটাকে করি, যেমন দেখেন পিএইচপি, আচ্ছা সরি, অবশ্যই দিতে হবে নাইস ল্যাঙ্গুয়েজ, এটা দিতে হবে। দিয়ে আমরা যদি সেভ করি, আসবে, আসবে, তবে এই পিএইচপি এই যে উপরে যেটা আছে সেই তো ওই উপরের মানটা আর আসতেছে না। আসবে না। কারণ কি? কারণ হচ্ছে পিএইচপি, যেহেতু আপনি এটা, এখানে তো পুরো একটা সেন্টেন্স, এখানে কি ভুল আছে কোনো? না। এখানে তো কোনো ভুল নাই। এই সেন্টেন্স লিখলে তো আসবেই, মানে হ্যাঁ হ্যাঁ আমি যেটা চাচ্ছি, আপনি তো একই জিনিস লিখছেন, এটা ইকোটা আসছে, এটা
উপরেরটা তার আসে না। না, নিচেরটাই আসছে, নিচেরটা আছে। আমি যদি এখানে লিখে দেই, তাহলে এই যে পিএইচপি ইজ এ ল্যাঙ্গুয়েজ এটা আছে, হ্যাঁ উপরেরটা এটাই আসবে, এটাই আসবে, এই যে এটাই আসবে। কারণ প্রথমে তো আমরা পিএইচপি একটা করছি ওইরকম তো আর আসবে, কিন্তু এই ভ্যারিয়েবলটা তো আসবে না। না না, এটা আর আসবে না। কারণ কি? কারণ এখানে তো আমাদের কোনো ভুল নাই। ভুল আছে? ওইটা আমাদের কিন্তু এখানে না। ভুল নাই। পিএইচপি কি করবে? ও এটাকে রিমুভ করে দিবে। যখন দেখবে আপনি ইকো করছেন, ঠিক আছে, বাট ইকোতে কোনো ভুল নাই, তখন উপরেটা সে রিমুভ করে দিবে। রিমুভ করে এটাকেই শো করবে। এটাকে সে মেইন হিসেবে ধরে নেবে, মেইন সেন্টেন্স হিসেবে ধরে নেবে। বুঝতে পারছি। বাট আমরা এটা করব না। আমরা অলওয়েজ ভ্যারিয়েবলটাকেই ইকো করব। ভ্যারিয়েবলটা ইকো করব। ওকে, এই যে ভ্যারিয়েবলটা, এটা আমরা কেন ব্যবহার করতেছি? কারণ আমাদের যদি একাধিক থাকে, আমাদের একাধিক একাধিক সেন্টেন্স থাকে, একাধিক স্ট্রিং ডাটা থাকে, তাহলে আমরা কি করব? সেগুলোকে বারবার কি লিখবো নাকি যে ইকো পিএইচপি নাইস ল্যাঙ্গুয়েজ, পিএইচপি নাইস ল্যাঙ্গুয়েজ এভাবে লিখবো? না পড়াচ্ছেন এটাতে কি টিপ দিয়ে করছেন? কোনটা কোনটা যেন এটা আপনার কন্ট্রোল ডি, জি, হ্যাঁ হ্যাঁ কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট, আর কন্ট্রোল জেড দিয়ে আনডু। হ্যাঁ বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন আমরা এটা কেন লিখলাম? কারণ আমরা যদি একাধিক করি, একাধিকবার করলাম, তো বারবার তো আমাদের এই ল্যাঙ্গুয়েজটা লিখতে হবে পুরোটা ইকো করার জন্য। তো এটা তো লিখলে অনেক বড় হয়ে যাবে। তো এই কারণে আমরা এভাবে লিখে তারপরে এখানে আমরা মান চেঞ্জ করে দিলাম। দেখেন এখানে শুধুমাত্র আমরা পি দিয়ে দিলাম, এখানে শুধুমাত্র এটা দিয়ে দিলাম, এখানে এইভাবে দিয়ে খুব সহজে কিন্তু আমরা এখন কনকেট করতে মান পারবো। অ্যাকচুয়ালি কি সমস্যা আছে? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই আবার অবশ্যই। এক যদি সেম দেন, এই যে এটার মতোই সেম দেন, তাহলে তো রেজাল্ট একই শো করবে, সেম শো করবে। মানে একটা শো করবে এতগুলো হুম, লাইন তো একটা হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারলাম। কারণ সবই তো সেম, তো একটা শো করলে সব সেম, সব সব সবগুলো শো একই দিবে। করলে সেম। ওকে, তো আমরা কি করব? যদি ডট দিয়ে দিব, তারপর আবার ডলার সাইন পি দিয়ে দিব, মানে এইভাবে লেখার সুবিধার জন্য আমরা, হ্যাঁ এইভাবে ভ্যারিয়েবলটা নিব আর কি। ঠিক আছে, আমরা তো আগে কি করতাম? আগে কিন্তু শুধুমাত্র পুরো এইটা লিখে, সেন্টেন্সটা লিখে আমরা মাঝখানে কনকেটিনেশন দিতাম। বাট আমাদের ভ্যারিয়েবল আসার কারণে আমাদের কিন্তু এটা অনেক সুবিধা হয়ে গেছে। হ্যাঁ, ইজি হয়ে গেছে, দ্রুত হয়ে গেছে। ওকে, তো বুঝতে পারছেন আসলে ভ্যারিয়েবলটা কি, কেন ব্যবহার করব? এখানে সব সুন্দর করে আমি লিখে দিয়েছি। অবশ্যই এগুলো ফলো করে দেখে দেখে আপনারা প্র্যাকটিস করবেন। আচ্ছা, এখন আসেন সর্বশেষ, কনস্ট্যান্ট। ভ্যারিয়েবল আর কনস্ট্যান্ট সেম, এক একদম সেম। এখানে লেখা আছে দেখেন, সেম অ্যাজ ভ্যারিয়েবল, ভ্যারিয়েবলের মতনই একদম সেম টু সেম। বাট এখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে ভ্যারিয়েবল, ভ্যারিয়েবলের মান সবসময় চেঞ্জ হয়। আপনি এ সমান সমান 4 দিলেন, সে 4 এর জায়গায় কি আপনি 5 দিতে পারবেন না? দেখা গেলো আপনি প্রথম একটা সমীকরণ লিখলেন, ধরি এ সমান সমান 5, পরের বার আবার লিখলেন এ সমান সমান 10, লিখতে পারবেন না? অবশ্যই পারবেন। তো সেটা কিন্তু চেঞ্জ, আপনার পরিবর্তন হচ্ছে। বাট কনস্ট্যান্ট যখন লিখবেন, তখন সেটা চেঞ্জ করা যাবে না, ফিক্স। একবার যেটা দিচ্ছেন সেইটাই, চেঞ্জ করতে পারবে না আর পরবর্তীতে, এটা ফিক্স। আর বাকি সব কিছু সেম। যেমন ভ্যারিয়েবলের একটা ভ্যালু থাকে, কনস্ট্যান্টের একটা ভ্যালু থাকে। ভ্যারিয়েবল আমরা ডলার সাইন দিয়ে শুরু করি, বাট কনস্ট্যান্টে আমাদের ডলার সাইন দেওয়া যাবে না, আমাদের একটা ফাংশন লিখতে হবে, ডিফাইন। লেখার এখানে দেখেন আমি সুন্দর করে তুলে দিচ্ছি কিভাবে লিখতে হবে। ডিফাইন, ডিফাইন ফাংশন দিয়ে শুরু করতে হবে। এরপর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ইনভার্টেড কমা দিয়ে প্রথমে লিখতে হবে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে কি? একটা ভ্যালু লিখতে হবে, যেটা কি হবে? আপার কেস। আপার কেস বলতে কি বোঝায় বলেন তো? উপরে হ্যাঁ, বড় হাতের অক্ষর আর কি। তো আপনার যেই কনস্ট্যান্টটা লিখবেন সেটা বড় হাতের অক্ষর হতে হবে। এরপর দিবেন ভ্যালু, এই যে এই ভ্যালুটা।
ঠিক আছে, এরকম একটা ভ্যালু দিবেন। তারপরে এই যে এখানে আমি সুন্দর করে উদাহরণ দিয়ে দিছি, লাইক এই যে এইভাবে ডিফাইন ল্যাঙ্গুয়েজ দিছি কি আপার কেজে, তারপর ল্যাঙ্গুয়েজের একটা ভ্যালু দিয়ে দিছি যে ল্যাঙ্গুয়েজ যদি আমরা ইকো করি তাহলে এইটা যাতে শো করে। ঠিক আছে, আচ্ছা দেখেন সব কেটে দিই, কনস্ট্যান্ট লিখবো, কি লিখবো, ডিফাইন, ডিফাইন। তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিব, শেষ দিয়ে দিব, শেষ। আমাদের ডিফাইন এই ফাংশন এইভাবে লেখে, ফাংশনের নাম দিয়ে তারপরে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে সেমিকোলন দিয়ে শেষ করে দেন, এরপর ইনভার্টেড কমা। এখানে দুইটা ইনভার্টেড কমা হবে, দুইবার। এই যে দেখেন আমার এখানে সাজেশন দিয়ে দিছে, বাট আপনাদের নাও দিতে পারে নতুন হিসেবে আর কি। এই যে দেখেন এখানে বুল ডিফাইন স্ট্রিং নেম মিক্স ভ্যালু, প্রথমে আমাদের নেম দিতে হবে স্ট্রিং, তারপরে ভ্যালু দিতে হবে। আমরা এখানেও দিয়ে দিছি, আপনাদের সাজেশন না দিলেও সমস্যা নাই, বাট এখানে আমি বলে দিছি। এখানে কিছু হতে পারে, শুধু বড় হাতের হলেই হবে। হ্যাঁ, যে কোনো কিছু বড় হাতের। এই যে প্রথমে আপার কেসের হতে হবে কনস্ট্যান্ট, তারপরে সেটা ভ্যালু দিতে হবে দুইটা। আচ্ছা আমরা এখানে দিয়ে দিই নেম, মাই নেম ইজ, শেষ দিয়ে দিলাম, সেভ। বলেন তো শো করবে কিনা? হ্যাঁ, ধরতে পারছেন, তাহলে শো করবে না। কেন শো করবে না? কারণ আমরা ইকো দেইনি। কোনটা ইকো দিব বলেন তো? এখন ডিফাইন করে ফেলবো ভ্যারিয়েবলের মধ্যে। এখন ইকো কোনটা করব? নেম। হ্যাঁ নেম, আমি তো বুঝতে পারছি, আমি তো ভাবছিলাম আপনারা অমনোযোগী। না, আজকে মনোযোগী আছি। ওকে, এখন আমরা সেভ দিয়ে দিলাম। আমাদের কি বলতেছে, ওয়ার্নিং দিতেছে, কেন বলেন তো? আমরা তো ঠিকই লিখছি, কেন ওয়ার্নিং দিতেছে বলেন তো? হ্যাঁ হ্যাঁ, এই তো বুঝতে পারছেন, নেম আমরা ছোট হাতে দিছি, এই জন্য ও ডিফাইন করতে পারতেছে না, এবং ওয়ার্নিং দিয়ে দিছে যে এটা ব্যবহার করা যাবে না। এটা এই যে লেখা আছে দেখেন, ফিউচার ভার্সন, পিএইচপি ফিউচার ভার্সনের সমস্যা হতে পারে। কম্পিউটার কাজ করবে না। তা আমাদের অবশ্যই নেমটা বড় হাতে দিতে হবে। মাই নেম ইজ সাজিদ, চলে আসছে? হ্যাঁ, এতটুকুই ছিল আজকের ক্লাস, একদম সিনট্যাক্স থেকে শুরু করে কনস্ট্যান্ট পর্যন্ত। মাত্র কত মিনিট হইছে? 53, 1 ঘন্টা। আচ্ছা ঠিক আছে, পরের বার আরো সংক্ষিপ্ত আলোচনা হবে, আজকের প্রথম তো এই জন্য একটু বেশি আলোচনা করে দিলাম, আর বেসিক একটা ধারণা দিয়ে দিলাম পিএইচপি। তবে নেক্সট ক্লাস একটু কমই হবে আশা করা যায় আর কি, আমি গ্যারান্টি দিতে পারছি না। আচ্ছা, তো আপনাদের কাজ হবে অবশ্যই প্র্যাকটিস করবেন, আমি দেখিয়ে দিলে হবে না। হ্যাঁ হ্যাঁ, আর এই যে এখানে একটা নোট দিয়ে দিছি, হ্যাঁ, যে ডু নট ইউজ ডাবল ইনভার্টেড কমা ইন দ্য ডাটা 2 টাইমস, দুইবার ইনভার্টেড ডাবল ইনভার্টেড কমা বা সিঙ্গেল ইনভার্টেড কমা ইউজ করা যাবে না। যেমন হ্যাঁ, তারপরে এই যে তার পাশে কি লিখে দিছি, অলওয়েজ ইউজ ওয়ান সিঙ্গেল অ্যান্ড ওয়ান ডাবল ইনভার্টেড কমা। হ্যাঁ, যদি ইনভার্টেড কমার প্রয়োজন হয় তাহলে একটা সিঙ্গেল আর একটা ডাবল ইনভার্টেড কমা ব্যবহার করবেন। যেমন চলেন দেখি, আমরা ইকো দিলাম, একটা স্ট্রিং ডাটা লিখব, এটাই লিখি, পিএইচপি ইজ এ নাইস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, শেষ। এটা লিখে ফেলে, এখানে তো কোনো ভুল নাই নাকি? আমাদের কোনো ভুল আছে? আমাদের ভুল নাই। আমরা এখন পিএইচপি এর আরেকটা সুবিধা আছে, সেটা হচ্ছে আপনি পিএইচপি মধ্যে এইচটিএমএল ইউজ করতে পারবেন, সিএসএস ইউজ করতে পারবেন। ঠিক আছে, এটা একটা সুবিধা।
HTML ইউজ করা যাবে, CSS ইউজ করা যাবে, তবে এটা বাহিরে না, এখানে না, এখানে ইউজ করতে হবে। আপনি যেই ডাটার মধ্যে HTML CSS দেখাতে চাচ্ছেন সেখানে ইউজ করতে হবে, বাহিরে ইউজ করা যাবে না। বাহিরে যদি ইউজ করেন এরর দেখা দিবে, ভুল হবে। বুঝতে পারছেন? ভিতরে ভিতরে লিখতে হবে। যেমন আমরা এটাকে h1 এর মধ্যে রাখতে চাই, তাহলে আমরা কি করব? h1 দিয়ে দিলাম। আপনার কথা আর ভিডিওটা আলাদা আলাদা আসতেছে, তো এর জন্য সমস্যা হচ্ছে। নেট স্লো মনে হয়, আমি ভাবছি আমার নেট স্লো। আচ্ছা আচ্ছা, মেবি আমার রাতের দিকে একটু স্লো থাকে, এই কারণে আছে। আচ্ছা সমস্যা নাই, বুঝতে পারতেছি। ভিডিও আসতেছে। আচ্ছা ঠিক আছে, আমি আস্তে আস্তেই কথা বলতেছি যে আমাদের যদি HTML আর CSS ব্যবহার করতে হয় তাহলে আমরা বাইরে ব্যবহার করতে পারবো না। বাইরে যদি করি আমাদের এরর দেখা দিবে, ভুল হবে। এই কারণে অবশ্যই আমাদের ভিতরে ইউজ করতে হবে। তো দেখুন আমরা এটাকে S1 এর মধ্যে রাখবো, HTML S1 শুরু করছি। আচ্ছা S1 শেষ করে দিলাম। ভিডিও আটকে আছে ভিডিও? হ্যাঁ, ওই বলেন কি? আচ্ছা আমি এখন দেখা যাচ্ছে? আচ্ছা আচ্ছা, দেখেন এই যে এখন দেখেন। আচ্ছা, সবসময় কি একদম ক্লাসের শুরুর দিক থেকে এই সমস্যা, নাকি এখনই সমস্যা হচ্ছে? না না, এই শেষের দিক দিয়ে মাঝে মাঝে হয়, কিন্তু আজকে প্রথম থেকে ঠিক ছিল, এই মাত্র একটু হলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এর জন্য সরি। নেটের প্রবলেম। এই একটু আগে আপনার ক্লাস শুরু করার 10 মিনিট আগে নেট চলে আসছে, তো এর আগে কারেন্ট চলে গেছিল, হয়তো এই কারণে। আচ্ছা যাই হোক, দেখেন এখন আমরা এটা লিখে ফেলছি। ব্রাউজার এখন একটু রিলোড দিই, আমাদের কিন্তু H1 চলে আসছে, H1 হয়েছে। এখন আমরা এটাকে CSS এ ডিজাইন করব, রেড করে দিই। কিভাবে করব? ইনলাইন CSS করব। CSS যদি জানেন তাহলে এগুলো বুঝতেছেন, আর যদি না পারেন তাহলে অবশ্যই CSS-টা একটু বেসিক ধারণা নেবেন। আমার ভাই শীটগুলো দিয়ে দেবে। স্টাইল সমান সমান কালার রেড, শেষ করে দিলাম। এটা দেখেন আমরা কি কি করছি, H1 দিছি, স্টাইল দিছি, তারপরে বলছি কালার হবে রেড, এটা রেড কালার হবে। দেখেন এখন কি হয়, রেড কি হবে, লাল হবে? আপনাদের কি মতামত, লাল কি হবে নাকি? আরে হ্যাঁ বা না বলেন, লাল কি হবে না, হবে নাকি? হবে তো ভাই, হবে হবে, আচ্ছা ঠিক আছে, আমি রিলোড দিই। দেখেন হয়নি, কেন হয়নি? আমি কিন্তু নিচে বলেই দিছি যে ডু নট ইউজ ডাবল ইনভার্টেড কমা ইন দা ডাটা টু টাইমস, দুইবার ব্যবহার করা যাবে না। আমরা কি করছি, এখানেও ইনভার্টেড কমা, এখানেও ইনভার্টেড কমা, দুইবার ইনভার্টেড কমাইছে না? এই যে এখান থেকে শুরু করছি, এখানে শেষ করে দিছি, ঠিক আছে, বাট আবার এখানে শুরু করছি ডাবল, এখানেও ডাবল শুরু করছি। এটা কি হইল? তো হইল না। নিয়ম হচ্ছে সিঙ্গেল ইউজ করতে হবে। নয় আটকে আছে। আচ্ছা ভিডিওতে রেকর্ডিং করতেছি, আমার সাউন্ডটা শুনেন, রেকর্ডিং দেখে নিয়েন, এখন তো আর কিছু করার নেই আমার। আচ্ছা দেখেন এখানে আমি না না হয় বাইরে আপনার ইনভার্টেড কমা ইউজ করতে হবে, অথবা ভিতরে, বাট একসাথে দুইবার আপনি ইনভার্টেড কমা ইউজ করতে পারবেন না। ডাবল ইনভার্টেড কমা, তবে সিঙ্গেল ইউজ করা যাবে না। একবার ডাবল করতে হবে, একবার সিঙ্গেল করতে হবে। এখন আমরা সেভ দিই, এখন দেখেন এখন আসছে। ব্রাউজারে কি দেখতে পাচ্ছেন? না, আটকে আছে। ওখানে আটকে আছে, হ্যাঁ এখন আটকে আসছে, হ্যাঁ। আচ্ছা এই যে এখন দেখেন রেড হয়ে গেছে, কাজ হয়ে গেছে। কেন? কারণ আমরা এই যে এখানে ডাবল ইনভার্টেড কমা দিছি, আর এখানে দিয়ে দিছি সিঙ্গেল, নিয়ম অনুযায়ী। আচ্ছা শেষ, আমাদের আজকের ক্লাস শেষ।
আগামী ক্লাস আপনাদের এটা দায়িত্ব হবে। আগামী ক্লাস না, আগামী ক্লাস আমি যেহেতু ফাইবার নিয়ে করব,